বাংলাদেশ সহ ৭৫টির বেশি দেশের ওপর ৯০ দিনের জন্য বাড়তি শুল্ক স্থগিত করল যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের পর চাঙা বিশ্ব শেয়ার বাজার। বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি আর কোনো দেশ ভাবে না, দাবি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। শিগগিরই জাতীয় নির্বাচনের আশা নয়াদিল্লির। বিরোধী নেতা ইমামোগলুর মুক্তির দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল তুরস্ক। ইস্তাম্বুলের রাজপথে হাজারো মানুষ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে অভিবাসন প্রত্যাশীর ঢল। ২৪ ঘন্টায় বাংলাদেশি সহ উদ্ধার ২,০০০-এর বেশি। বিপজ্জনক পথ পরিহারের আহ্বান বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। শুরুতেই বিএনপি সমাবেশের খবর। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র্যালি ও সমাবেশ করছে বিএনপি। এই মুহূর্তে রাজধানীর নাইটিঙ্গেল মোড়ে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি তার কাছে। গাজায় ও রাফায় ইসরায়েলি যে নৃশংসতা হামলা এবং সেই হামলার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে দেশব্যাপী প্রতিবাদ এবং সংহতি র্যালি করছে বিএনপি। কিছুক্ষণ আগে এর আগে কিন্তু তারা মূল যে প্যান্ডেল ছিল সেই প্যান্ডেলে বক্তব্য রাখা শুরু করেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে র্যালির কথা শুরু হয়েছিল সেই র্যালির প্রস্তুতি কিন্তু তারা নিয়েছে এবং আমরা দেখছি যে পুরো নাইটিঙ্গেল মোড় থেকে শুরু করে ইত্তেফাক যে মোড় রয়েছিল প্রত্যেকটি এলাকায় কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মানুষ, সাধারণ মানুষ এবং দলের যে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন হাতে প্ল্যাকার্ড এবং সেই সঙ্গে ব্যানার কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং সেই সঙ্গে আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মূলত এখানে সর্বপ্রথম যে সারি সেই সারিতে মহিলা যারা রয়েছে অর্থাৎ নারী যারা রয়েছে তারা থাকবে এবং তার পরপরই কিন্তু যে সকল সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছে আমরা এখানে এসে তাদের সাথে কথা বলেছি। মূলত তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে অতি শীঘ্রই এই অমানবিক, অনৈতিক এবং অযৌক্তিক যে গণহত্যা সেই গণহত্যা বন্ধ করা জরুরি। শুধুমাত্র দলীয়ভাবে নয়, একজন সাধারণ মানুষ হিসাবে তাদের দাবি যে এই যে একটি গণহত্যা তারা বেশ গত কয়েক বছর ধরে চালিয়ে যাচ্ছে সেই গণহত্যা কোনোভাবেই কাম্য নয় এবং সেই সঙ্গে তারা বলছে যে যতদিন পর্যন্ত এই গণহত্যা বন্ধ করা হবে না ততদিন পর্যন্ত তাদের জীবন বাজি রেখে হলেও এই দেশ থেকে তারা এই প্রতিবাদ জানিয়ে রাখবে। এবং আরো কয়েকজন আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে ফিলিস্তিনের যুদ্ধের জন্যও যদি ডাক আসে তারা সেখানে যেতেও প্রস্তুত এবং সেই সঙ্গে তারা বলছে আশেপাশের দেশগুলি মুসলিম দেশ কখনোই কোনোভাবে কাম্য হতে পারে না, কারণ তারা হিসাবে উল্লেখ করছে সেই সংজ্ঞা তারা হারিয়ে ফেলেছে। কেন বলছে তারা এই কথা? আমাদের যেহেতু মুসলিম দেশ পারমাণবিক আছে রয়েছে সেই ক্ষেত্রে তারা পর্যাপ্ত পরিমাণ যে সাপোর্ট সেই সাপোর্টটি তারা দিচ্ছে না। তো এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি র্যালির যে প্রস্তুতি সেটি তারা ইতিমধ্যে অনেকটাই শুরু করে ফেলেছে। এখন তারা এখান থেকে মূলত এই র্যালিটি নিয়ে একদম শেষ বাংলা মোটরে গিয়ে শেষ করবে। তো সব কিছু মিলিয়ে বলা চলে এই নয়াপল্টন থেকে আমার কাছে এই নাইটিঙ্গেল মোড় থেকে আমার কাছে ছিল সবশেষ খবর। গাজায় গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপির র্যালি ও সমাবেশের সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম নাইটিঙ্গেল মোড়ে। এবার ফিরছি আন্তর্জাতিক খবরে। ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও ৩৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিরাপদ অঞ্চল খ্যাত গুজাইয়া ও আল মাওয়াসিতে চালানো এই হামলার ঘটনায় এখনও নিখোঁজ আছেন প্রায় ১০০ জন। এদিকে মিশর সফরে গিয়ে গাজার নিপীড়িত জনগণের পাশে দাঁড়িয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বলেন আগামী জুনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে ফ্রান্স। হচ্ছে বলেও জানান তিনি। কাজ হুঁশিয়ারি উচ্চারণ করে আরো বলেন হামাস জিম্মিদের মুক্তি না দিলে চলমান অভিযান আরো জোরদার করবে ইসরায়েল। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রায় ১,০০০ রিজার্ভ সদস্য গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি চিঠিতে সই করেছেন। দেশটির গণমাধ্যম বলছে চিঠিতে তারা বলেছেন গাজার যুদ্ধ রাজনৈতিক ফায়দার জন্য চলছে, ইসরায়েলকে রক্ষার জন্য নয়। আল জাজিরা জানিয়েছে যুদ্ধ বিষয়ক এমন চিঠিতে সই করায় সেনাদের হুমকি দিচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। স্বাক্ষর প্রত্যাহার না করলে তাদের বরখাস্ত করা হবে বলে সাফ জানানো হয়েছে।
ইসরায়েলের চলমান অভিযানের কারণে উপত্যকায় দুর্ভিক্ষের পরিস্থিতি দেখা দিয়েছে। খাবার, বিশুদ্ধ পানি এবং ওষুধের সংকটে চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন সেখানকার বাসিন্দারা। জাতিসংঘ বলছে গত 18 মার্চ থেকে এখন পর্যন্ত গাজায় 68% ত্রাণ সহায়তার প্রবেশ আটকে দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে ত্রাণকর্মী ও সহায়তা বহনকারী বাহনের উপর হামলার ঘটনাও বেড়ে গেছে। এদিকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মিশর সফরে গিয়ে গাজার নিপীড়িত জনগণের পক্ষে দাঁড়িয়েছেন। বুধবার দেশটির একটি ত্রাণ সরবরাহ কেন্দ্র পরিদর্শনে গিয়ে ম্যাক্রো জানান, আগামী জুনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ফ্রান্স। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বাংলাদেশ সহ বিশ্বের 75টির বেশি দেশের জন্য 90 দিন শুল্ক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে 3 মাসের জন্য শুল্ক স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সম্প্রতি বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্যের উপর আগে যুক্তরাষ্ট্র আরোপিত গড়ে শুল্ক ছিল 15%, তা বাড়িয়ে 37% করার ঘোষণা দেন তিনি। ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর বিশ্বের 50টিরও বেশি দেশ তার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। এরই ধারাবাহিকতায় 75টির বেশি দেশের উপর ধার্য করা শুল্ক 90 দিনের জন্য স্থগিতের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, 90 দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিত করেছেন তিনি। তবে এই সময়ে 10% শুল্ক কার্যকর থাকবে। বিশ্বের যেসব দেশের উপর 3 মাসের জন্য শুল্ক স্থগিত করেছেন ট্রাম্প, তার মধ্যে আছে বাংলাদেশও। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুল্ক 90 দিনের জন্য স্থগিত করায় তিনি মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোপন অস্ত্র আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এসব অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে কেউ কখনো ধারণাও করতে পারবে না। ওয়াশিংটনের অতিরিক্ত শুল্কের বিরুদ্ধে লড়তে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে হাত মিলিয়েছে বেইজিং। এদিকে প্রতিশোধমূলক শুল্ক আরোপের কারণে দুই দেশের মধ্যে প্রায় 80% বাণিজ্য বন্ধ হওয়ার আশঙ্কা বিশ্ব বাণিজ্য সংস্থার। যত দিন গড়াচ্ছে ততই তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র চীনের শুল্ক যুদ্ধ। এই যুদ্ধের সূচনা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল 2 এপ্রিল যুক্তরাষ্ট্রে আমদানি করা বেশিরভাগ পণ্যের ওপর 10% ন্যূনতম শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। সেদিন চীনের ওপর নতুন করে 34% শুল্ক আরোপ করেন তিনি, যা পূর্বে আরোপিত শুল্ক সহ 54% দাঁড়ায়। এর জবাবে মার্কিন পণ্যের ওপর পাল্টা 34% শুল্ক আরোপ করে চীন। এরই জেরে আবারও চীনা পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করে সব মিলিয়ে 104% নিয়ে যান ট্রাম্প। এই প্রতিশোধ নিতে মার্কিন পণ্যে পাল্টা 84% শুল্কের ঘোষণা দেয় বেইজিং। সর্বশেষ বুধবার এই শুল্ক যুদ্ধে চীনা পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ 104% থেকে বাড়িয়ে 125% করার ঘোষণা দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র চীনের এই যুদ্ধ এখন আর শুধু শুল্কতেই সীমাবদ্ধ নেই। এই পাল্টাপাল্টি শুল্ক আরোপের খেলা অন্য কিছুতে রূপ নিলে ওয়াশিংটন কী পদক্ষেপ নেবে, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে সাংবাদিকরা প্রশ্ন করেন। উত্তরে তিনি সাফ জানিয়ে দেন, চীনের বুদ্ধিমান প্রেসিডেন্ট এমন কিছুই করবেন না। যুক্তরাষ্ট্র ও চীনের উত্তেজনা শুল্ক যুদ্ধে সীমাবদ্ধ থাকবে বলে আশা করেন তিনি। দাবি করেন, চীনের প্রতিশোধমূলক কর্মকাণ্ড রুখতে যুক্তরাষ্ট্রের ভাণ্ডারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আছে। এসব গোপন অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে বিশ্বের কোনো ধারণা নেই বলে মন্তব্য করেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের শুল্ক ঝড়ের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে জোট বেঁধেছে চীন। ইউর সঙ্গে এক যৌথ বিবৃতিতে বেইজিং জানায়, বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার ভিত্তি রক্ষা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্পের প্রতিশোধমূলক শুল্ক আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে উভয় পক্ষ। দুই দেশের শুল্ক যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে 80% বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা। এতে বৈশ্বিক জিডিপি 7% কমে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। ট্রাম্পের পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিত ঘোষণার পর চাঙা হয়েছে মার্কিন শেয়ার বাজার। সিএনএন জানিয়েছে, মার্কিন শেয়ার বাজারের ডাও জোন্স, S&P ও নাসডাক প্রধান 3টি সূচকেরই বড় ধরনের
উৎফুল্ল হয়েছে। 2001 সালের পর একদিনের সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড গড়েছে নাসডাক সূচক। চাঙা ভাব রয়েছে এশিয়ার শেয়ার বাজারেও। বিভিন্ন দেশের পণ্য আমদানিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের পদক্ষেপে বড় ধরনের ধাক্কা খায় মার্কিন শেয়ার বাজার। প্রায় $5 ট্রিলিয়ন বাজার মূলধন হারায়। এমন প্রেক্ষাপটে 75টির বেশি দেশের জন্য পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিতের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই চাঙা ভাব দেখা যায় মার্কিন শেয়ার বাজারে। সিএনএন জানায় মার্কিন শেয়ার বাজারে ডাও জোন্স, S&P ও নাসডাক প্রধান তিনটি সূচকের বড় ধরনের উল্লম্ফন হয়েছে। ডাও জোন্স সূচক বৃহস্পতিবার সকালে এক লাফে বেড়ে দাঁড়ায় 2963 পয়েন্টে, যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। S&P বেড়েছে 9.52%, যা 2008 সালের অক্টোবর মাসের পর সর্বোচ্চ লেনদেনের হিসাব। আর নাসডাক সূচক বেড়েছে 12.16%, যা 2001 সালের পর একদিনে সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড। প্রায় প্রত্যেক কোম্পানিরই S&P এবং নাসডাক সূচক বেড়েছে। এর মধ্যে অ্যামাজনের S&P 11.98%, নাইকির বেড়েছে 11.36%। এছাড়া অ্যাপলের নাসডাক সূচক বেড়েছে 15.33%। মার্কিন শেয়ার বাজারের পথে হাঁটছে এশিয়ার শেয়ার বাজারও। আল জাজিরা জানায় ট্রাম্পের ঘোষণার পর জাপানের নিক্কেই 225 সূচক বেড়েছে 7%, আর দক্ষিণ কোরিয়ার কসপি বেড়েছে 5%। শুভ খান, সময় সংবাদ। বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি কোনো দেশ ভাবে না বলে দাবি করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একই সঙ্গে বাংলাদেশের শিগগিরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। রাইজিং ভারত সামিট 2025-এ দেয়া বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। ঢাকার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে দিল্লি উদ্বিগ্ন বলেও জানান জয়শঙ্কর। বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত রাইজিং ভারত সামিট 2025-এ অংশ নেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশ ইস্যুতে তাকে প্রশ্ন করেন উপস্থাপক। জবাবে জয়শঙ্কর বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক গভীর। দুই দেশের জনগণের যে সম্পর্ক তা অন্য যে কোনো কিছুর চেয়ে অনেক বেশি বলে দাবি করেন তিনি। দিল্লি সবসময় ঢাকার মঙ্গল কামনা করে বলেও মন্তব্য করেন জয়শঙ্কর। বাংলাদেশের মঙ্গল কামনা ভারতের থেকে বেশি কোনো দেশ করে না। ভারত যেভাবে বাংলাদেশকে শুভাকাঙ্ক্ষী হিসেবে দেখে তা আমাদের ডিএনএতে আছে। একজন বন্ধু হিসেবে আমরা চাই দেশটি সঠিক পথে এগিয়ে যাক, সঠিক কাজটা করুক। গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে দিল্লি উদ্বিগ্ন বলেও জানান জয়শঙ্কর। গণতান্ত্রিক ঐতিহ্য সম্পন্ন একটি দেশের জন্য নির্বাচন অত্যাবশ্যক। জনগণের ম্যান্ডেট নির্বাচনই নিশ্চিত হয়। আমরা আশা করি বাংলাদেশ সেই পথেই এগোবে। থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাগিদ দিয়েছিলেন বলেও দাবি করেন জয়শঙ্কর। রাহানুল রানা, সময় সংবাদ। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির সমাবেশে বক্তব্য রাখছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। করা সত্যি তার বিরুদ্ধে ভেটো প্রদান করে সেগুলো কার্যকর করতে দেয়নি, আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকের দিনে সারা পৃথিবীতে সমস্ত দেশে, সমস্ত গণতান্ত্রিক বিশ্বে, এমনকি আমেরিকাতেও ফিলিস্তিনের জনগণের পক্ষে ব্যাপকভাবে আন্দোলন হচ্ছে, কিন্তু এই গণহত্যা বন্ধের কোনো আমরা ইশারা ইঙ্গিত দেখছি না। তার জন্য কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। বিশেষ করে মুসলিম বিশ্বের যারা মূল, তাদেরকে আহ্বান জানাবো, আজকে ইসরায়েলের বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ, মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি আপনারা করতে পারেন না। আমরা আজকে এই মঞ্চ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জ্ঞাপন করছি এবং ফিলিস্তিনে অবিলম্বে গণহত্যা বন্ধ করার দাবি জানাচ্ছি। যারা গণহত্যার শিকার হয়েছে তাদের সাথে যারা উপস্থিতে যে সমস্ত শিশু, বৃদ্ধ এবং মহিলারা বিভিন্নভাবে তারা মৃত্যুর শিকার হয়েছে, তারাও গণহত্যার মধ্যে গুনতে হবে। সেই হিসাবে মৃত্যুর সংখ্যা, শহীদের সংখ্যা 50-60 হাজার নয়, কয়েক লক্ষ ছাড়িয়ে যাবে। তাই বন্ধুগণ, আমরা বলতে চাই
বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে যাওয়া বন্ধ করার যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে দিয়ে আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী, মানবাধিকার কর্মীদের জনগণের বিরুদ্ধে আড়ি পাতার যন্ত্র কিনে তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। আমরা তা নিন্দা এবং দীক্ষা। কিছুদিন বিরতির পর আবারও বিক্ষোভে উত্তাল তুরস্ক। বিরোধী নেতা এক্রেম ইমামোগলুর মুক্তির দাবিতে বুধবার ইস্তাম্বুলের রাস্তায় নামেন শত শত মানুষ। তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপি এই বিক্ষোভের আয়োজন করে। অবিলম্বে তাকে মুক্তি দেওয়া না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। বিরোধী নেতা এক্রেম ইমামোগলুকে গ্রেফতারের পর উত্তপ্ত তুরস্কের রাজনীতি। তার মুক্তির দাবিতে বিক্ষোভ, চলছে তীব্র আন্দোলন। মাঝে কিছুদিন বিরতি থাকলেও ইমামোগলুর মুক্তির দাবিতে উত্তাল ইস্তাম্বুলের রাজপথ। স্থানীয় সময় বুধবার বিক্ষোভ করেন শত শত মানুষ। এক্রেম ইমামোগলুর পাশাপাশি সিসলি জেলার বরখাস্তকৃত মেয়র রেসুল এমরাস শাহান সহ একাধিক নেতার মুক্তির দাবি জানান আন্দোলনকারীরা। তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপির ডাকা এই বিক্ষোভে আন্দোলনকারীরা বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতা ছিনিয়ে নিতেই তাদের আটক করেছে এরদোয়ান সরকার। যে প্রক্রিয়ায় আমরা এসবের সম্মুখীন হচ্ছি তা স্পষ্টতই গণতন্ত্রের ওপর একটি আক্রমণ। আমরা নিপীড়নের সম্মুখীন হচ্ছি। আজ এসবের বিরুদ্ধে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ব্যবহার করছি, তাই আমরা এখানে জড়ো হয়েছি। আমরা রাস্তায় নামছি তাদের বিরুদ্ধে, যারা জনগণের ইচ্ছাকে অবজ্ঞা করে। ব্যালট বাক্সে আমাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলেই আজ আমরা রাজপথে। গেল 29 মার্চ ইমামোগলুর গ্রেফতারের পর থেকে রাস্তায় নেমে আন্দোলন করে হাজার হাজার বিক্ষোভকারী। আন্দোলন দমনে চালানো হয় ব্যাপক ধরপাকড়। প্রায় 2000 বিক্ষোভকারীকে আটক করে নিরাপত্তা বাহিনী। এরপরও দমানো যাচ্ছে না জনতার কণ্ঠ। অর্চিতা শাহজিন, সময় সংবাদ। অভিবাসন প্রত্যাশীদের ঢল নেমেছে ইতালিতে। একদিনে উদ্ধার করা হয়েছে 2017 অবৈধ অভিবাসীকে। তাদের মধ্যে বাংলাদেশিও আছেন। ঝুঁকিপূর্ণ এই পথ পরিহার করে দেশটিতে প্রবেশ না করার আহ্বান জানিয়েছেন প্রবাসী ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। কোনোভাবেই থামছে না ইতালিমুখী অভিবাসন প্রত্যাশীদের ঢল। উন্নত জীবনের আশায় প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে ঢোকার চেষ্টা করছেন শত শত মানুষ। শীতের তীব্রতা কমে যাওয়ায় এখন অবৈধ অভিবাসীর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। ইতালির কোস্টগার্ড জানিয়েছে, গেল 24 ঘন্টায় ভূমধ্যসাগর উপকূল থেকে 2017 অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে, উদ্ধার হওয়া এসব অভিবাসী প্রত্যাশীদের মধ্যে আছেন বাংলাদেশীয়। লাম্পেদুসা সমুদ্র বন্দর থেকে এসব অবৈধ অভিবাসীকে উদ্ধার করে নেওয়া হয়েছে স্থানীয় আশ্রয় কেন্দ্রে। ইতালি প্রবাসী ইমিগ্রেশন বিশেষজ্ঞরা এই ঝুঁকিপূর্ণ পথ পরিহারের আহ্বান জানিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে কখনো কেউ আসবেন না, কারণ আপনাদের জন্য এখন এদেশের সরকার, ইতালির সরকার বৈধ রাস্তা কিন্তু খুলছে। পর্যায়ক্রমে যে যতগুলি ঘটনাই ঘটে থাকুক বিগত দিনে, সামনে কিন্তু অবশ্যই ভালো কিছু হবে। বর্তমান আইন কানুন এতটাই কঠিন হয়েছে যে কাগজপত্র নামের সোনার হরিণ ধরতে আপনাদের কি পরিমাণ বেগ পেতে হবে। সুতরাং বৈধ পথে এখানে আসুন। ইতালির শ্রম বাজার দিনে দিনে আপনাদের জন্য অবারিত হচ্ছে। বুধবার পর্যন্ত কেবল চলতি বছরেই ইতালিতে প্রবেশ করেছে 4000-এরও বেশি বাংলাদেশি। গেল বছর মিলিয়ে এই সংখ্যা 1 লাখেরও বেশি রয়েছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। মৌসুমের কারণে আগামী 29 এপ্রিল থেকে 10 জুন পর্যন্ত ওমরা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। কেবলমাত্র হজ পারমিটধারীরাই পাবেন ওমরা করার অনুমতি। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। বিগত কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশ থেকে বেড়েছে ওমরাহ হজ যাত্রীর সংখ্যা। পবিত্র হজকে সামনে রেখে এবার ওমরাহ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করল সৌদি আরব।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী 29 এপ্রিল থেকে 10 জুন পর্যন্ত ওমরাহ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সময়ে সৌদি নাগরিক, প্রবাসী এবং যে কোনো ধরনের ভিসাধারীরা ওমরাহ পালন করতে পারবেন না। কেবল হজ পারমিটধারীরাই 29 এপ্রিল থেকে ওমরাহ করার অনুমতি পাবেন। হজ ব্যবস্থাপনার সুবিধার্থে এবং পবিত্র স্থানগুলোতে ভিড় নিয়ন্ত্রণে রাখতে প্রতি বছর এমন ব্যবস্থা নিয়ে থাকে দেশটি। এর আগে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এক নির্দেশনা জানায়, এবছর পবিত্র হজের আগে যারা ওমরা পালন করতে সৌদি আরব যাবেন তাদের অবশ্যই 29 এপ্রিলের মধ্যে সে দেশ থেকে বেরিয়ে আসতে হবে। বেঁধে দেওয়া সময়ের পরও ওমরা যাত্রীদের কেউ যদি সৌদি আরবে অবস্থান করেন তবে তিনি দেশটির ভিসা আইন ও হজের নীতিমালা লঙ্ঘন করেছেন বলে বিবেচনা করা হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজ্যে রাজ্যে। পথে নেমেছেন দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের লাখ লাখ মানুষ। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে বল প্রয়োগ করে বিক্ষোভ দমনের অভিযোগ উঠেছে। আগামী 16 এপ্রিল এই আইনের বৈধতা চ্যালেঞ্জের মামলার শুনানি হবে ভারতের শীর্ষ আদালতে। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। 8 এপ্রিল ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সইয়ের মধ্য দিয়ে ভারতের বহুল আলোচিত সংশোধিত ওয়াকফ আইন কার্যকর হয়। আর সেদিন থেকেই এই আইনের বৈধতা নিয়ে সরব হতে শুরু করেন দেশটির কোটি কোটি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ। মণিপুর, গুজরাট, তামিলনাড়ু, দিল্লি সহ দেশটির বিভিন্ন এলাকায় এরই মধ্যে তুমুল বিক্ষোভও শুরু হয়েছে। বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলাও। জেলাটির জঙ্গিপুরে মঙ্গলবার বিকেলের পর থেকেই শুরু হয় বিক্ষোভকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দিয়েছে প্রশাসন। তবে পুলিশের দাবি, বিক্ষোভ থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে, ভাঙা হয় দোকান, পুড়িয়ে দেওয়া হয় পুলিশের বেশ কয়েকটি গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখতে বাধ্য হয়। প্রতিবাদ ও বিক্ষোভের কর্মসূচি দিয়ে কলকাতার রাজপথ কাঁপানোর হুঁশিয়ারি দিয়েছে বেশ কয়েকটি মুসলিম সংগঠন। ভারতের প্রতিরক্ষা ও রেল মন্ত্রণালয়ের বাইরে তৃতীয় বড় সম্পদের মালিক ওয়াকফ বোর্ড। নতুন আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে এরই মধ্যে দেশটির শীর্ষ আদালতে 1 ডজনেরও বেশি মামলা হয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চ এসব মামলার শুনানি করবেন 16 এপ্রিল। সংশোধিত এই আইনে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য যুক্ত হতে পারবেন। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলে বোর্ড ভেঙে নতুন বোর্ড তৈরি করতে পারবে। একই সঙ্গে বিতর্কিত ওয়াকফ সম্পদের মালিক নির্ধারণ করার ক্ষমতা রাখা হচ্ছে সরকারের হাতে। দেশটির মুসলিম সম্প্রদায় উদ্বেগ জানিয়ে বলছে, এতে মুসলিম স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ সরকারের হাতে চলে যাবে। যদিও সরকারের দাবি, নতুন ওয়াকফ আইনে আরও স্বচ্ছতা এবং জবাবদিহি ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে, যাতে দেশটির মুসলিম সম্প্রদায়ের উপকার হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। বন্যায় বিপর্যস্ত কেন্টাকি, মিসিসিপি সহ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। গেল 3 দিনে অন্তত 26 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীর পানি উপচে প্লাবিত হয়েছে বহু এলাকা। ধসে গেছে সেতু, ডুবে গেছে শত শত বাড়ি। অনেকে ঘরে ফিরলেও এখনও বিপদ কাটেনি বন্যা কবলিত অঙ্গরাজ্যগুলোর। দেখে নদী মনে হলেও এই চিত্র যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইভিলের প্রধান সড়কের। স্থানীয় সময় বুধবার সকালে লুইভিল মেট্রোপলিসের ক্যামেরায় ধরা পড়ে এই চিত্র। মেট্রোপলিসের সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় শহরের প্রাণকেন্দ্র ডুবে গেছে বৃষ্টির পানিতে। ওয়াটারফ্রন্ট পার্ক, বিগ ফোর ব্রিজ, এমনকি লিন ফ্যামিলি স্টেডিয়ামের প্রবেশ পথ কিছুই বাদ যায়নি। একতলা ভবন, পার্কিং লট আর ইন্টারসেকশন সব তলিয়ে গেছে নদীর পানিতে। কেবল লুইভিলেই নয়, মিসিসিপি, টেনেসি, আরকানসাস ও মিজৌরি সহ একাধিক অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। জলবায়ু পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রে এখন আগের তুলনায় ভারী বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় জলবায়ু সংস্থা। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ওহাইও রিভার ভ্যালি ও মিডওয়েস্ট অঞ্চলে।
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানিয়েছেন, বন্যার পানি কমতে থাকলেও এখনও অনেক এলাকা বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। কিছু জায়গায় নদীর পানি এখনও বিপদসীমার ওপরে বইছে। জলাবদ্ধ এলাকায় কেউ যেন গাড়ি নিয়ে ঢুকে না পড়েন, সেজন্য সতর্ক করা হয়েছে। কেন্টাকির রাজধানী ফ্র্যাঙ্কফুর্টে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। জর্জিয়া, ইন্ডিয়ানা ও মিসিসিপিতেও পাওয়া গেছে বন্যা বা ঝড় সংশ্লিষ্ট মৃত্যুর খবর। বেন্টন, হিকোরির মতো শহরে 15 ইঞ্চির বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় কিছু এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। চলছে বাড়ি বাড়ি গিয়ে উদ্ধার তৎপরতা। এদিকে বন্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঝড় ও টর্নেডোর তাণ্ডবও। ব্লু স্প্রিংস, মিসিসিপিতে টর্নেডো হয়েছে। জ্যাসপার কাউন্টিতে টর্নেডোয় উড়ে গিয়ে ধ্বংস হয়েছে ভ্রাম্যমাণ বাড়ি, যেখানে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ সহ 75টির বেশি দেশের ওপর 90 দিনের জন্য বাড়তি শুল্ক স্থগিত করল যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের পর চাঙা বিশ্ব শেয়ার বাজার। এবং বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি আর কোনো দেশ ভাবে না, দাবি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। শিগগিরই জাতীয় নির্বাচনের আশা নয়াদিল্লির। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।